আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন। আজকে আমরা আমাদের ইংলিশ গ্রামার সেশনের সেকেন্ড লেকচারটি কভার করতে যাচ্ছি। বিগত ক্লাসে আমরা দেখেছিলাম সেন্টেন্সের স্ট্রাকচার। একটি সেন্টেন্স কি কি এলিমেন্টস নিয়ে স্ট্রাকচারালি গঠিত হয় সেটা আমরা বিগত ক্লাসে দেখেছি। আজকে সেন্টেন্সের ভেতরের আরও কিছু খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। আমরা সবাই একটি ওয়ার্ডের সাথে, একটি গ্রামাটিক্যাল টার্মের সাথে পরিচিত, সেটি হচ্ছে ফ্রেজ। ফ্রেজ কি? ফ্রেজ মূলত একটি গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস, যেটা কিনা একটি বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে এবং এটি এমন একটি শব্দগুচ্ছ যেখানে যার ভেতরে কোনো নির্দিষ্ট ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট এগুলো থাকবে না। ইটস জাস্ট এ গ্রুপ অফ ওয়ার্ডস। আমরা এও জানি একটা সেন্টেন্স গঠিত হয় বিভিন্ন পার্টস অফ সেন্টেন্স দিয়ে, রাইট? কিন্তু এখানে ফ্রেজ আর পার্টস অফ সেন্টেন্সের মধ্যে কিন্তু একটি পার্থক্য রয়েছে, দুটোকে এক করে দেওয়া যাবে না। পার্টস অফ স্পিচ হলো বা পার্টস অফ সেন্টেন্স হলো একটি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মিনিংফুল ওয়ার্ডস। আই রিপিট, এভরি সিঙ্গল মিনিংফুল ওয়ার্ডকেই বলা হয় পার্টস অফ স্পিচ। কিন্তু ফ্রেজ হলো ইটস এ গ্রুপ অফ ওয়ার্ডস যেটা গঠিত হয় কয়েকটি শব্দ মিলে। আর এই ফ্রেজ বাক্যে বিভিন্ন পার্টস অফ স্পিচ বা পার্টস অফ সেন্টেন্সের জায়গায় যখন বসে, যেই পার্টস অফ সেন্টেন্সের জায়গা দখল করে সে বসছে, সেই ফ্রেজকে তখন সেই পার্টস অফ স্পিচের নামই নামাঙ্কিত করা হয়ে থাকে। যেরকম আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ তো 8 প্রকার, তো সেই সূত্রে বিভিন্ন ফ্রেজকে আমরা বলে থাকি নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটসেট্রা এটসেট্রা। তো আজকে আমরা দেখব নাউন ফ্রেজ। গত ক্লাসে আমরা দেখেছি সেন্টেন্সের স্ট্রাকচার, যে সেন্টেন্সে মূলত বেসিক একটা স্ট্রাকচার থাকে। সেটা কি? সেটা হলো সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট, তারপর মডিফায়ার্স। এই যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট বা অবজেক্টের জায়গাটি, সেখানে যে ফ্রেজটি ব্যবহৃত হয় সেটি মূলত আমাদের কাঙ্ক্ষিত নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ, আমি আগেই বলেছি, ফ্রেজ মানে শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস। এই নাউন ফ্রেজ বিভিন্ন শব্দের সমন্বয়ে গঠিত হয়। তো বিভিন্ন শব্দগুলো কি কি থাকে? সেগুলো হলো ডিটারমিনার্স, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বও থাকতে পারে বা আরও অনেক কিছু নিয়েই নাউন ফ্রেজ গঠিত হয়। কিন্তু অবশ্যই সেখানে যে নাউন শব্দটি ব্যবহৃত হবে সেটাই মূল অর্থ বহন করবে বা সেটাই প্রাধান্য পাবে এবং পুরো গ্রুপটাই নাউন হিসেবে কাজ করবে। অর্থাৎ আদার এলিমেন্টস হচ্ছে আমার ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যেগুলোই থাকুক না কেন, আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনায় যাব। তো এই গ্রুপ অফ ওয়ার্ডসে এক্সেসরিজ হিসেবে ডিটারমিনার্স, মডিফায়ার্স এগুলো থাকবে, আর সাথে নাউন, যে মূল নাউন শব্দটি থাকবে মূলত সেটি শেষে থাকে। তো টোটালটাই একটি নাউন ফ্রেজ ইন্ডিকেট করবে। যেমন স্ক্রিনের দিকে তাকালে দেখতে পাবে একটি সেন্টেন্স, দ্য ইয়েলো হাউস ইজ ফর সেল। এখানে দেখো সাবজেক্টের স্থলে আছে দ্য ইয়েলো হাউস। তো এটা কিন্তু একটা টোটাল শব্দগুচ্ছ, সাবজেক্টের জায়গায় আছে বিধায় এটি আমাদের কাঙ্ক্ষিত নাউন ফ্রেজ। এখানে মূল নাউনটি কিন্তু হাউস, কিন্তু তার আগে এক্সেসরিলি কি কি আছে? দি আছে, যেটাই কিনা আমাদের ডিটারমিনার, আর্টিকেল হিসেবে আছে। তারপর আছে ইয়েলো, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে জানি পার্টস অফ স্পিচে, বা এটাকে আমরা মডিফায়ারও বলতে পারি। টোটাল ফ্রেজ হচ্ছে আমার দ্য ইয়েলো হাউস, অ্যান্ড টোটালটাই একটি নাউন ফ্রেজকে ইন্ডিকেট করে একটা সেন্টেন্সের সাবজেক্টের স্থলে ব্যবহৃত হয়েছে। তো নাউন ফ্রেজ আমরা জানি গ্রুপ অফ ওয়ার্ডস যা মূলত নাউন দিয়ে গঠিত হয়। নাউন ফ্রেজ এমন একটা স্ট্রাকচার যেটাকে সেন্টেন্সে ব্যবহারের সময় আমরা এটাকে ইট অথবা সামথিং, এই দুটো জিনিস দ্বারা রিপ্লেস করতে পারি, অর্থাৎ প্রতিস্থাপন করতে পারি। যেমন স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবে হার স্মাইলিং ফেস লুকস নাইস। এখানে বুঝতে পারছি সাবজেক্টের স্থলে নাউন ফ্রেজ ব্যবহৃত হয়েছে কোনটা? সেটা হলো হার স্মাইলিং ফেস। হার স্মাইলিং ফেসকে আমরা ইট অথবা সামথিং দ্বারা রিপ্লেস করতে পারি। সেটাকে যদি তুলে দিই তাহলে ইট বা সামথিং বসালে হবে ইট লুকস নাইস অথবা সামথিং লুকস নাইস। লক্ষ্য করলে দেখবে দুটো সেন্টেন্সে কিন্তু অর্থ অক্ষুণ্ণ রয়েছে, মানে পরিবর্তন হয়নি, একটা অর্থবোধক সেন্টেন্স হচ্ছে। সো নাউন ফ্রেজ ক্যান বি রিপ্লেসেবল বাই ইট অথবা সামথিং। নাউন ফ্রেজ সাধারণত আমরা যদি ক্যাটেগরাইজ করি, ক্লাসিফিকেশন বের করি, সেটা হবে দুই প্রকার। একটি হলো জিরান্ড ফ্রেজ আর অপরটি হলো ইনফিনিটিভ ফ্রেজ। জিরান্ড ফ্রেজের উদাহরণ স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবে রিডিং নভেলস ইজ এ গুড হ্যাবিট। এখানে সাবজেক্টের স্থলে আবার রিডিং নোভেলস, বা আমরা এটাকে ঘুরিয়েও বলতে পারি যে আই হ্যাভ এ হ্যাবিট অফ রিডিং নোভেলস। অবজেক্টের স্থলে চলে গেল, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হলো, এখানেও রিডিং নোভেলস, এটা আমার জিরান্ড ফ্রেজ। আচ্ছা, জানিয়ে রাখি জিরান্ড
এটা একটা ভিন্ন গ্রামাটিক্যাল টার্ম যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। খুব সংক্ষেপে যদি বলি তাহলে হয় যে জিরান্ট এমন একটি নাউন যেটা ভার্ব প্লাস আইএনজি দ্বারা গঠিত হয়, কিন্তু নাউনের মতোই কাজ করে, নাউনের অর্থে বহন করে, সেটাকে আমরা জিরান্ট বলে থাকি। অর্থাৎ এটি কোনো অ্যাকশন বা কাজ অর্থে বোঝায় যেটা নাউন হিসেবে কাজ করে। এবার সেকেন্ড ক্যাটাগরি, সেটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। এগেইন স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে হি ওয়ান্টস টু সি ইউ। তো এখানে টু সি ইউ এটা হচ্ছে আমার ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ অর্থই হলো টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই টু সি ইউ এইটা পুরোটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত নাউন ফ্রেজ, যেটা একটা সেন্টেন্সে অবজেক্ট বা কমপ্লিমেন্টের জায়গায় ব্যবহৃত হয়েছে। এটাকেও এই দুটো সেন্টেন্সকেও লক্ষ্য করলে দেখতে পাবে যে রিডিং নোভেলস ইজ এ গুড হ্যাবিট অথবা এই যে হি ওয়ান্টস টু সি ইউ, দুটোতেই যে ফ্রেজ ব্যবহৃত হয়েছে নাউন ফ্রেজ, রিডিং নোভেলস এবং টু সি ইউ, এই দুটোকে কিন্তু আবার ইট বা সামথিং দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। অর্থাৎ যদি প্রতিস্থাপন করা হয় তাহলে আমরা সেন্টেন্স পাবো যে ইট ইজ এ গুড হ্যাবিট অথবা হি ওয়ান্টস ইট। তাহলে নিঃসন্দেহে এরা নাউন ফ্রেজ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। দুটো সেন্টেন্সে কিন্তু অর্থ খুব একটা পরিবর্তন করছে না। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে নাউন ফ্রেজ আমরা বলে আসছি শুরু থেকে যে ইটস এ গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু নাউন ফ্রেজ কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবেও ব্যবহৃত হতে পারে। আমরা সচরাচরই ব্যবহার করি কিন্তু অনেকেই সেটা জানি না। যেরকম স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন সেন্টেন্স পিপুল লাইক টু হ্যাভ মানি। এখানে পিপুল দেখতে লাগছে একটা শব্দ, কিন্তু এটা কিন্তু নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটাকে সাধারণত বলা হয়ে থাকে সিঙ্গেল নাউন ফ্রেজ। আবার আরেকটি সেন্টেন্স খুবই সিম্পল, সেটা হচ্ছে আই অ্যাম টায়ার্ড। এখানে আই প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে সাবজেক্টের স্থলে। এটাও কিন্তু একটি সিঙ্গেল নাউন ফ্রেজ। সো আমরা দেখতে পাচ্ছি যে একটি নাউন ফ্রেজ অফেন ক্যান বি ইউজড অ্যাজ এ সিঙ্গেল নাউন অর এ প্রোনাউন। এবার আমরা আসি, আমরা শুরুতেই বলেছি যে নাউন ফ্রেজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। তো গ্রুপ অফ ওয়ার্ডস কী কী ওয়ার্ডস নিয়ে এই গ্রুপটা তৈরি হচ্ছে সেটার এলিমেন্টসের দিকে তাকালে দেখতে পাবো এখানে মূলত 4টা এলিমেন্ট থাকে। সেটা হলো ডিটারমিনার্স, নাম্বার এবং অ্যাডজেক্টিভস। অর্থাৎ যে গ্রুপ অফ ওয়ার্ডসে নাউনের পূর্বে এই ডিটারমিনার বসতে পারে, একা বসতে পারে, বা ডিটারমিনার নাম্বার বসতে পারে, অথবা ডিটারমিনার নাম্বার অ্যাডজেক্টিভ তিনোটাই বসে একটা লং একটা ফ্রেজ তৈরি করতে পারে নাউনের পূর্বে বসে, এবং টোটালটা একটা নাউন ফ্রেজ হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে সেন্টেন্সে। যেরকম ডিটারমিনারের উদাহরণ দেখলে পাবো, সেটা হচ্ছে দোজ হাউজেস আর ভেরি এক্সপেন্সিভ। এটা একটা ডিটারমিনার উদাহরণ। এখানে হাউজেস হচ্ছে নাউন, দোজ হচ্ছে ডিটারমিনার। আমরা ডিটারমিনারও বিস্তারিত আলোচনা করব কিছুক্ষণ পরেই। তারপরে নাম্বার যদি ব্যবহার করি সেন্টেন্সে, সেটা হবে মাই ব্রাদার ওনস 2 হাউজেস। আমার ভাইয়ের 2টো বাড়ি আছে। এখানে 2 নাম্বার, বুঝতে পারছি নিউমারিক্যাল। অ্যান্ড লাস্টলি অ্যাডজেক্টিভ। আমরা অলওয়েজ জানি যে অ্যাডজেক্টিভই নাউনকে বেসিক্যালি মডিফাই করে থাকে, কোয়ালিফাই করে থাকে। উদাহরণ হিসেবে দেখতে পাবো স্ক্রিনে আই লাভ হিস্ট্রিক্যাল প্লেসেস। আমি ঐতিহ্যবাহী জায়গাগুলো পছন্দ করি। তো হিস্টোরিক্যাল প্লেসেস, এখানে হিস্টোরিক্যাল ঐতিহ্যবাহী, এটা হচ্ছে প্লেসের আগে বসে প্লেস নাউনকে অ্যাডজেক্টিফাই করছে, অর্থাৎ মডিফাই করছে। তো এগুলো ডিটারমিনার, নাম্বার, অ্যাডজেক্টিভ কীভাবে নাউনের আগে ক্রনোলজিক্যালি বসছে ধাপে ধাপে, সেটা আমরা আরও স্পষ্ট হওয়ার জন্য আমরা স্ক্রিনে একটি ছক দেখতে পারি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিটারমিনার আছে, নাম্বার, তারপর অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তো এটাই মূলত মেইন সিকোয়েন্স। শুধু ডিটারমিনার নাউন দিয়ে যদি আমরা ফ্রেজ গঠন করতে চাই, উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে দিস চিলড্রেন। ওকে, এখন আমি নাম্বার ইউজ করব, তাহলে দেখা যেতে পারে দিস 6 চিলড্রেন। আবার অ্যাডজেক্টিভ যদি আনি তাহলে বলা যেতে পারে দিস 6 ইয়াং চিলড্রেন। সো বুঝতে পারছেন এগুলো কিভাবে বসছে নাউনের আগে ক্রনোলজিক্যালি 1 by 1 সিকোয়েন্স মেনটেন করে কিন্তু সেন্টেন্সে বসে। একাকিও বসতে পারে, আবার সবগুলো একত্রেও বসতে পারে। এই যে নাউন ফ্রেজে আমরা কিছু এলিমেন্টসের কথা বললাম, প্রথমেই কিন্তু বারবার বলেছি ডিটারমিনার শব্দটি। তো ডিটারমিনারকে আমরা এখন একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। ডিটারমিনার মূলত 2ভাবে কাজ করে। প্রথমত এটি বস্তুকে শনাক্ত করতে সহায়তা করে, আবার দ্বিতীয়ত এটি কোনো সংখ্যা বা পরিমাণকেও নির্দেশ করে। তো প্রথমত বস্তুকে যে নির্দেশ করছে, শনাক্ত করছে, সেটা 3টা ক্যাটাগরিতে ফেলা যায়। প্রথম ক্যাটাগরি হলো আর্টিকেল। এরা আর্টিকেল হিসেবে একটি বাক্যে নাউনের পূর্বে বসে থাকে। এ অ্যান্ড দি আমরা সবাই জানি। আর্টিকেলের আলোচনা আমরা পরবর্তীতে নিয়ে আসবো আমাদের এই সেশনে, গ্রামার সেশনে। তো আর্টিকেল হিসেবে ডিটারমিনার বসে থাকে, এ বুক, এ পেন, এগুলো। দ্বিতীয়ত বস্তু শনাক্তকরণে ডিটারমিনার ব্যবহৃত হয় ডেমনস্ট্রেটিভ হিসেবে, দিস, দ্যাট, দোজ, দিস, এগুলো। তো আমরা জানি ডেমনস্ট্রেটিভ কিন্তু অ্যাডজেক্টিভও হয়ে থাকে, আবার প্রোনাউনও হয়ে থাকে। তো এগুলো আমরা ওই চ্যাপ্টারগুলো আলোচনার সময় আরও বিস্তারিত আলোচনা করব।
সহজ অর্থে ডেমনস্ট্রেটিভ অর্থ হলো নির্দেশক অর্থে, এটা কিন্তু কোনো কিছু নির্দেশ করে, ডেমো দেখায়, ইন্ডিকেট করে। ওকে, থার্ডলি এটা বস্তু শনাক্তকরণে পজিটিভ হিসেবে কাজ করে। আমরা সবাই জানি হার, হিজ, মাই, ইয়োর, আওয়ার, তো এগুলো কিন্তু একটা ফ্রেজে নাউনের পূর্বে বসে নাউন ফ্রেজ গঠন করে। পজিটিভ আমরা পরবর্তীতে প্রোনাউন চ্যাপ্টারে যে দেখব, বিস্তারিত আলোচনা করব। তো বোঝা যাচ্ছে যে ডিটারমিনার বস্তু শনাক্তকরণে তিনভাবে ব্যবহৃত হচ্ছে, ফার্স্টলি আর্টিকেল হিসেবে, সেকেন্ডলি ডেমনস্ট্রেটিভ হিসেবে এবং থার্ডলি পজিটিভ হিসেবে। এবার ডিটারমিনার সংখ্যা বা পরিমাণ নির্দেশ করতেও ব্যবহৃত হয়। তাহলে এটা কিভাবে ব্যবহৃত হয়? সেটা হলো ডিটারমিনার কোয়ান্টিফায়ার হিসেবে যখন ব্যবহৃত হয় একটি ফ্রেজ বা বাক্যে, তখন সেটা সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। উদাহরণ হলো মেনি, মাচ, মোর, সাম, এগুলো। অর্থাৎ মোটে ডিটারমিনার আর্টিকেল হিসেবে বসতে পারে অথবা ডেমনস্ট্রেটিভ বা পজিটিভ ইভেন কোয়ান্টিফায়ার হিসেবেও একটি বাক্য বা ফ্রেজে ব্যবহৃত হতে পারে। যে এতক্ষণ আমাদের আলোচ্য বিষয় ছিল নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ কিন্তু মূল এলিমেন্টই হচ্ছে নাউন, আর নাউন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। তো চলুন এবার আমরা নাউন নিয়ে একটু আলোচনা করব। নাউন আমরা সবাই জানি কোনো কিছু নামকেই নাউন বোঝায়। নাউন শব্দটা নিজেও একটি নাউন, কারণ ও একটি পার্টস অফ স্পিচের নাম বহন করছে। আর নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম হলো নমিনাল। নাউন আমরা সবাই ছোটবেলা থেকে ক্লাসিফাই করে আসি, প্রধানত মূলত অনেক ক্লাসিফিকেশন আমরা জানি। তো প্রধানত বা মূলত 5 প্রকার জেনে থাকি সবাই: প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। তো কিন্তু আজকে আমরা জানবো নাউনকে মডার্ন ইংলিশে এখন যে দুটো ভাগে ভাগ করা হয় বেশিরভাগ, সেটা হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন হিসেবে। তো এই দুইটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কাউন্টেবল নাউনের মধ্যে মূলত কমন নাউনটি পড়ে যায়, কারণ কমন নাউনকেই গণনা করা যায়। কাউন্টেবল নাউন মানে আমরা জানি যে নাউনগুলো গণনা করা যায়, সেগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন। তো নাউনের মূল প্রকারভেদের মধ্যে শুধু কমন নাউনই গণনা করা যায়। আর আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে প্রপার, ম্যাটেরিয়াল, কালেকটিভ এবং অ্যাবস্ট্রাক্ট। এগুলোকে সাধারণত গণনা করা যায় না। একদমই যে যায় না তা না, গণনা করা তখনই যায় যখন এদের সামনে কমন নাউনকে এনে বিশেষ উপায়ে কনভার্ট করা হয়, তখন। এটাও আমরা লেকচারের শেষে দেখতে পাবো। তো কাউন্টেবল এর মধ্যে যে কমন নাউনগুলো পড়ে, উদাহরণ দেখি আমরা স্ক্রিনে, যে বুক, পেন, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এগুলোকে আমরা শুরুতে ডিটারমিনার এ বুক, দি পেন হিসেবে এগুলোকে কাউন্ট করতে পারছি। একটি কলম, কলমটি, সিঙ্গুলারাইজ করতে পারছি। আবার নাম্বারও যদি যুক্ত করি, যে 1 বুক, 1 পেন, 2 বুকস, 2 পেন্স, দেখা যাচ্ছে আমরা মূলত এটাকে গণনা করতে পারছি, বহু বচনেও কনভার্ট করতে পারছি। সোজা সাপটায় এক কথায় হচ্ছে এগুলো গণনা করা যায়। কাউন্টেবল নাউন বা কমন নাউন গণনা করা যায়। অপরদিকে আনকাউন্টেবল নাউনের মধ্যে আমরা দেখেছি প্রপার, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। এগুলো সাধারণত গণনা করা যায় না। যেমন রাইস, মিল্ক, সুগার, এগুলো গণনা করা যায় না। এগুলো পরিমাণ সূচক বা অন্য কিছু নির্দেশ করে। রাইস বা মিল্কের আগে কিন্তু আমরা কখনো এ রাইস, এ মিল্ক এগুলো ব্যবহার করতে পারি না। এই জন্য সঙ্গত কারণে এগুলো আনকাউন্টেবল নাউনের মধ্যেই পড়ে যায়। কিছু কোয়ান্টিফায়ার্স আছে যেগুলো এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। যেমন সেগুলো হলো মেনি, মাচ, এ লট অফ, সাম, এনি, লিটল, ফিউ, এগুলো। তো আমরা স্ক্রিনে দেখতে পাবো কাউন্টেবল বা কমন নাউনকে নির্দেশ করতে যে নির্দিষ্ট কোয়ান্টিফায়ারগুলো ব্যবহৃত হয়, সেগুলো হলো মেনি, ফিউ অথবা এ ফিউ, এ লট অফ, এগুলো। আর অপরদিকে আনকাউন্টেবল নাউনকে কোয়ান্টিফাই করতে ব্যবহৃত হয় মাচ, লিটল, এ লিটল, সাম, এগুলো। জানিয়ে রাখি এ লট অফ, সাম এবং এনি, এই তিনটে কিন্তু আবার কাউন্টেবল, আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। উদাহরণ চলুন দেখি। আই হ্যাভ এ লট অফ বুকস, হি হ্যাজ মেনি কালার্ড পেন্স, or this glass has some milk বা a little milk at the bottom। এবার আমরা জানি কিছু শব্দ আমরা সচরাচর ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো আসলে কোন কোয়ান্টিফায়ার দিয়ে ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না, অর্থটাই আমরা স্পষ্ট না। যেরকম বহুল ব্যবহৃত শব্দ আমাদের, সেটা হলো মানি, টাকা পয়সা। মানি অর্থ হলো অর্থ, একটি মূল্যমান। তো এটাকে আমরা অনেকে মনে করি যে এটা তো গণনা করা যায়, কারণ টাকা তো আমরা গুনেই নিই, সবসময় দেওয়া নেওয়া করি। কিন্তু এই টাকা পয়সা একত্রে যখন অর্থে মানি ব্যবহৃত হয়, তখন কিন্তু এটা আমরা কাউন্টেবল বলতে পারি না। এটা একটি আনকাউন্টেবল ইউনিট। এই জন্য এটার পূর্বে কখনোই মেনি বা এ লট অফ এগুলো কোয়ান্টিফায়ার ব্যবহার করা যায় না। এগুলোর পূর্বে আনকাউন্টেবল কোয়ান্টিফায়ার লাইক মাচ, সাম, এগুলো ব্যবহার করতে হয়। আই হ্যাভ সাম মানি ইন মাই পকেট, হি হ্যাজ এ লিটল মানি, আই ডোন্ট হ্যাভ মাচ মানি,
এরকমই মানির সাথে আরও কিছু সিমিলার ওয়ার্ড আছে, যেরকম অ্যাডভাইস, ফার্নিচার, মিউজিক, ট্রাফিক, এগুলো গণনা করা যায় না। এগুলোর শুরুতে অবশ্যই আনকাউন্টেবল কোয়ান্টিফায়ার মাচ, লিটল এগুলো ব্যবহার করতে হয়। যেমন অ্যাডভাইস, আমরা যখন কারো কাছে অ্যাডভাইস চাই বা অ্যাডভাইস দেই, তখন কিন্তু আমরা একটি দুটি এরকম করে অ্যাডভাইস দিই না, অনেকগুলো কথার সমষ্টিতে অ্যাডভাইস গঠিত হয়। উই ডোন্ট সে দ্যাট গিভ মি এ অ্যাডভাইস, আমাদেরকে বলতে হয় যে গিভ মি সাম অ্যাডভাইস, তাই না? সো সঙ্গত কারণে অ্যাডভাইসও আনকাউন্টেবল একটা নাউন। ঠিক তেমনই মানিও, আমরা কখনো বলি না যে গিভ মি এ মানি, আমাকে একটা টাকা পয়সা দাও, বা আই হ্যাভ এ মানি, এগুলো ডিটারমিনার ইউজ করে এগুলোকে আমরা কাউন্টেবল করতে পারি না মানিকে, কারণ টাকা পয়সা এই পুরো ইউনিট অর্থটাই হচ্ছে আনকাউন্টেবল একটা নাউন। আমরা কিছুক্ষণ আগে যে কোয়ান্টিফায়ারগুলো দেখলাম সেগুলোর মধ্যে বলেছিলাম যে কাউন্টেবল আনকাউন্টেবল দু জায়গায় ব্যবহৃত হতে পারে তিনটি কোয়ান্টিফায়ার, সেটা হলো সাম, এ লট অফ এবং এনি। তো সাধারণত কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন কোয়েশ্চেন আমরা আস্ক করি, কাউকে প্রশ্ন করি, যেমন স্ক্রিনে দেখুন, ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য ক্লাস, এখানে কি কিছু পানি আছে? উত্তরে কিন্তু বলতে হবে ইয়েস দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য ক্লাস। উত্তরটা আসছে এনির বদলে সাম, ওকে, আনকাউন্টেবল সাম আসছে। আবার আমরা যদি বলি যে ইজ দেয়ার এনি বুক ইন দ্য লাইব্রেরি, উত্তরে আসবে ইয়েস দেয়ার আর এ লট অফ বুকস ইন দ্য লাইব্রেরি। তো এখানে এ লট অফ কোয়ান্টিফায়ার আসছে কাউন্টেবল করে। তার মানে এনি, কাউন্টেবল, নন কাউন্টেবল দুটো কোয়েশ্চেনেই কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোয়ান্টিফায়ার হিসেবে এনি ব্যবহৃত হচ্ছে। এবং এই এনি কোয়ান্টিফায়ারটা কিন্তু আবার কোনো সেন্টেন্সে নেগেটিভ অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। আই হ্যাভেন্ট এনি মানি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তো এনিটা আবার কোনো সেন্টেন্সে নেগেটিভ অর্থেও কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এবার আমরা দেখব কিছু আনকাউন্টেবল নাউনের উদাহরণ, যেগুলোকে আমরা কাউন্টেবল নাউনে রূপান্তর করব। যেরকম আনকাউন্টেবল নাউন হিসেবে আমরা জানি সুগার, ব্রেড, মিল্ক, যত ম্যাটেরিয়াল নাউন আছে, তো এগুলোকে কিভাবে কাউন্টেবল নাউনে পরিণত করা যায়? কিছুই না, শুধু এগুলোর আগে আমরা কিছু কমন নাউন শব্দ নিয়ে এসে কমন ইউনিট ব্যবহার করে বা ডিটারমিনার ইউজ করে এগুলোকে আমরা কাউন্টেবল করে দিতে পারি। যেমন স্ক্রিনে লক্ষ্য করলে দেখবেন সুগারকে আমরা কাউন্টেবল করছি এ ব্যাগ অফ সুগার এটা বলে, বা ব্রেডকে কাউন্টেবল করা যায় 2 প্যাকেটস অফ ব্রেড, বা মিল্ককে করছি 6 বটলস অফ মিল্ক। তো এখানে এই যে আগে ডিটারমিনার এ অথবা নাম্বার 6, 2 এগুলোর সাথে আরেকটি নাউন, কমন নাউন, এই যে বটল, প্যাকেট, এগুলো ব্যবহার করে আমরা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবলে রূপান্তর করতে পারছি। সো আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে গেলে কিছুই না, শুধু আনকাউন্টেবল নাউনের পূর্বে একটি কাউন্টেবল কমন ইউনিটকে এনে তার সাথে কিছু ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার্স বা নাম্বার যোগ করে আমরা টোটাল ফ্রেজটাকেই কাউন্টেবলে পরিণত করে ফেলতে পারছি। তো লাস্টলি আমরা একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করবো। এটা সকলেই জানি, সব বইতেই পাঠ্যপুস্তকে দেখা যায় যে ওয়াটার, এটা একটা আনকাউন্টেবল নাউন বা ম্যাটেরিয়াল নাউন। এটাকে কাউন্ট করা যায় কিভাবে? এ গ্লাস অফ ওয়াটার বলে, তাই না? ওয়াটার হ্যাজ নো কালার, ওয়াটার এখানে শুধুই একটা ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে আনকাউন্টেবল ইউনিট হিসেবে। গ্লাস নামক কমন নাউন ব্যবহার করে এ বা নাম্বার যুক্ত করে এ গ্লাস অফ ওয়াটার যখন বলা হচ্ছে তখন সেটা কাউন্টেবল ইউনিটে পরিণত হচ্ছে। আর সবাই জানি যে কাউন্টেবল নাউন প্লুরাল এবং সিঙ্গুলার দুইটা বচনে নাম্বারেই হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হবে, অর্থাৎ এটার ভার্ব সবসময় সিঙ্গুলার ভার্বই নির্দেশ করবে। যেরকম একটু আগে বললাম ওয়াটার হ্যাজ নো কালার, ওয়াটার কিন্তু আনকাউন্টেবল প্লাস ম্যাটেরিয়াল, তো এই নাউন আনকাউন্টেবল হওয়ার কারণে এটার ভার্বও সিঙ্গুলার হচ্ছে, হ্যাজ একটি সিঙ্গুলার টু হ্যাভ ভার্ব। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা আমাদের পরবর্তী লেকচারে আমরা যে আজকে আলোচনা করেছি ডিটারমিনার, সেগুলোর বিস্তারিত ফর্মে যাব, আর্টিকেল নিয়ে আসবো, আলোচনা করব, এবং যে প্রোনাউন পজেসিভ আজকে অল্প একটু ধারণা পেয়েছি, সেই পুরো প্রোনাউন, নাউনের পরে পার্টস অফ স্পিচের যে প্রোনাউন সেটি নিয়েও আলোচনা করব অ্যাজ এ ফ্রেজ অ্যান্ড অ্যাজ এ পার্টস অফ স্পিচ অলসো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স হিয়ারিং মি টিল নাও। আসসালামু আলাইকুম।